প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে বাস, ট্রেন ও লঞ্চ রুটে আজ লাখো মানুষ ঢাকায় ফিরেছেন। আজ ভোর 4টা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল লঞ্চ সহ বিভিন্ন রুটের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চই ছিল যাত্রী বোঝাই। ঈদের লম্বা ছুটি নিয়ে এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। ভাড়া নিয়েছিল না কোনো অভিযোগ। বাসে ও ট্রেনেও যাত্রীদের চাপ স্বাভাবিক ফিরতি ঈদযাত্রার চেয়েও তুলনামূলক বেশি। তবে কর্মস্থলে ফেরা নিয়ে তেমন ভোগান্তি পোহাতে হয়নি মানুষের। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। ঈদের দীর্ঘ ছুটির শেষ দিনে আজ ঢাকা ফেরার চাপ অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। এবার জানবো ফিরতি ঈদযাত্রার খবর। রাজধানী কমলাপুরে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। তার কাছ থেকে জানবো সর্বশেষ পরিস্থিতি। আরিফ, ঈদের ছুটির শেষ দিন আজ, কাল থেকে সব সরকারি বেসরকারি অফিস চালু। ছুটির শেষ দিনে রাজধানী মুখে মানুষের চাপ কেমন দেখছেন আপনি, জানাবেন আমাদের। ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকেই শেষ দিন। এবং যদিও বেসরকারি কিছু কিছু অফিস কিন্তু আজকেও খোলা। গতকালকে আমরা দেখেছি কিছু বেশ একটা ভিড় ছিল, যারা ঈদের ছুটিতে বাড়ি গেছিলেন তারা গতকালকে অনেকেই ফিরেছেন। আজকে কিন্তু ব্যাপক ভিড় হওয়ার সম্ভাবনা যেটা আগে থেকেই করা হয়েছে সেটাই হয়েছে। আমরা দেখেছি এই কমলাপুর রেল স্টেশনে প্রত্যেকটা ট্রেন কিন্তু কম্প্যাক্ট ভরে আসছে এবং যারা আসছেন যাত্রীরা বেশিরভাগই কিন্তু আসলে ঈদ যাত্রায় যারা গ্রামে ফিরেছিলেন তারাই আবার ফিরে আসছেন। যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, যাত্রীরা যেমনটি জানিয়েছেন যে ঈদের সময় গ্রামে যাওয়ার যে উচ্ছ্বাস বা উদ্দীপনা সেটা আসলে বলে বোঝানো যায় না। এবং তারা যে আবার এই গ্রাম থেকে ঈদ কাটিয়ে ফিরে আসছেন, এই কষ্ট একটি নিয়ে ফিরে আসছেন, গ্রামের থেকে ছুটে আসছেন। প্রাণের যে সবার সাথে যে দেখা করা, সবার সাথে আনন্দ করা, সেই আনন্দ মলিন করে কিন্তু তারা আবার মলিন শেষে তারা ফিরে আসতেছেন কর্মব্যস্ততার মধ্যে। এটি তাদের মধ্যে একটু কষ্ট দেখা গেছে। তবে তারা ফিরছেন এবং বলছেন যে এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটিয়েছেন। তারা যাত্রাপথে কোনো ধরনের বেশি একটা ভোগান্তি সৃষ্টি হয়নি। কোনো এই রেল স্টেশনে এসে আমরা দেখেছি যে কোনো ট্রেনের একটু শিডিউল বিপর্যয় হয়েছে, সেটা অনেকেই মেনে নিচ্ছেন, অনেকেই বলছেন এটা আসলে হওয়া উচিত ছিল না। তবে সব মিলিয়ে ঈদের যাত্রাটা তাদের কাছে কিন্তু স্বস্তি বলছেন, কারণ এবার জানেন যে প্রায় 9 দিনের টানা ঈদের ছুটি, সে কারণে অনেকেই আসলে ভেঙে অনেকে আগে এসেছেন, 2 দিন আগে এসেছেন। গতকালকেও আমরা একটা ভিড় দেখেছি। পরে আবার কিন্তু আজকের দিনটা কিন্তু আজকে ঈদের যাত্রাটা শেষ হচ্ছে বলা যাচ্ছে। তো সেই কারণে আসলে ঈদের যাত্রার স্বস্তিই বলছেন। তবে যেটি বলছে যে এই শিডিউল বিপর্যয় সেটি আছে। আমরা দেখেছি এখনও কিন্তু লালমনিরহাট যে বুড়িমারি এক্সপ্রেস সেটি কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে এবং পাশাপাশি আরও একটি ট্রেনের আমরা শুনেছি যে শিডিউল বিপর্যয় ঘটেছে এবং এর আগে একটি ট্রেন এসেছে, সেখানেও আসলে কিছুটা শিডিউল বিপর্যয় রয়েছে। যাত্রীরা বলছেন যে ট্রেনের ইঞ্জিনের সমস্যা হয়েছিল, সে কারণে কিন্তু কিছুক্ষণ বন্ধ ছিল যাত্রা এবং তারপরে কিন্তু ট্রেনটি ফিরেছে। তো এরকম ছোটোখাটো বিষয় ছাড়া কিন্তু ট্রেনের যে যাত্রা, রেলের যে যাত্রা বা ঈদের যে যাত্রা সেটি স্বস্তি বলছেন যাত্রীরা। এবং তারা আরেকটি কথা বলছেন যে এবার কিন্তু আসলে অনেকটাই গুছিয়ে কিন্তু এই রেল যাত্রাটা হয়েছে। আপনি জানেন যে টিকিট যার ভ্রমণতার সেটি নিশ্চিত করার কারণে কোনো ধরনের বাড়তি যে ভোগান্তি, বাড়তি যে চাপ সেটি কিন্তু আসলে রেলের মধ্যে হয়নি। আমরা আগে যেটা দেখতাম যে রেলের ছাদে করেও কিন্তু মানুষ যেত আসতো, এবার কিন্তু সেটা কিছুটা মানে খুব একটা হয়নি। আমরা দেখেছি 2-1টি সময় আমরা দেখেছি যে ট্রেনের যারা যাত্রী রয়েছেন অনেকে উঠার চেষ্টা করেছেন, তাদেরকে নামিয়েও দিয়েছেন। সেই রকম পরিস্থিতিতে কিন্তু এবার ঈদের যাত্রাটা স্বস্তিতেই কাটিয়েছে সাধারণ মানুষ। এবং যদি আবারও বলছি যে ঘরে ফেরার আনন্দ কিন্তু তাদের যেমন ছিল, ঘর থেকে ফিরে আসার পর যে তারা কর্মব্যস্ততার জীবনে যাচ্ছেন সেটাতে আবার তাদের মধ্যে একটু কষ্ট আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা বাস স্টেশনে গিয়েছিলাম, সেখানেও আসলে সাধারণ যাত্রীরা ফিরছেন। আজকে কালকে থেকে কর্মব্যস্ত যে শুরু হয়ে যাবে রাজধানীর সেই চিরচেনা কর্মব্যস্ততা, সাধারণ মানুষের মধ্যেই কিন্তু সেই আগ্রহ কিন্তু এখন রয়েছে। তারা আবারও তাদের কাজে কর্মে ফিরবেন এবং সেই যে আগেই বলছি যে ফিরে আসা এবং বাড়িতে সবাইকে রেখে ফিরে আসা, এটার কষ্টটা কিন্তু সবার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন। তিনি ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শুক্রবার রাত 10টা 5 মিনিটে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরকালে অধ্যাপক ইউনূস বিমস্টেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন। এছাড়া তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়থংটার্ন সিনাওয়াত্রার কাছ থেকে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণ করেন। সফরের সময় অধ্যাপক ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া তিনি থাইল্যান্ড, ভুটান ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডের সঙ্গে বৈঠক করেন। এবারে মাই টিভি স্পেশাল। মিয়ানমার ও থাইল্যান্ডে পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পন বার্তা দিয়ে গেল। কতটা ভূমিকম্পন ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ? প্রস্তুতি তেমন না থাকলেও নাগরিকদের শঙ্কার পাশাপাশি ভূমিকম্প বিশেষজ্ঞ বলছেন বাংলাদেশেও মিয়ানমারের মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চমাত্রার ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। সম্প্রতি 7.7 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনে লণ্ডভণ্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে। অভাবনীয় ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটেছে অসংখ্য হতাহতের ঘটনা। এই ভূমিকম্পের প্রভাবে উভয় দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। ভারত বার্মা ইউরেশিয়ান 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। তবে তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা না থাকায় নগরবাসী রয়েছেন শঙ্কা আর উদ্বেগ এবং অনিশ্চয়তায়। বাংলাদেশ খুব বড় ধরনের একটা ঝুঁকির ভিতরে আছে। সো আমাদের যেটা করতে হবে যে এই বাইরের এইসব সিমটম দেখে আমরা যতটুকু প্রিকশন নিতে পারি। তো পরিমাণ বিল্ডিং চারদিকে স্থাপনা যে ভূমিকম্প হলে কোনো নিরাপদ জায়গা নেই যাওয়ার জন্য। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বেশ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এসব ভূমিকম্পের মধ্যে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প রয়েছে। তবে ভূমিকম্প না হলেও দেশের চারদিকে ভয়াবহ ভূমিকম্প বলয় তৈরি হচ্ছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারত এবং মিয়ানমার বাংলাদেশের জন্য অগ্নি সংঘাত হিসেবে দেখা দিয়েছে। ভূমিকম্প গবেষণা তথ্য বলছে 2020 সালে 24 বার, 2021 সালে 35, 2022 সালে 21, 2023 সালে 41, 2024 সালে 54 এবং 2025 সালে 42 বার বাংলাদেশ ও এর চারপাশে সংঘটিত ভূকম্পন অনুভূত হয়েছে। তবে 1918 সালে 8 জুলাই শ্রীমঙ্গলে 7.6 এবং কুমিল্লায় 2023 সালের ডিসেম্বরে 5.6 মাত্রার সবচেয়ে বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। সার্বিক এই প্রেক্ষাপট নিয়ে কি বলছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প বিশেষজ্ঞ মোহাম্মদ রুবাইদ কবির? সত্যি কি ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তর দেন তিনি। ইন্ডিয়ান প্লেটের মধ্যে আছি এবং আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট। তো ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এখানে কলয়েড রয়েছে বা সাবডাক্ট রয়েছে। যেহেতু আমাদের নর্থ এবং নর্থ ইস্টে প্লেট বাউন্ডারি আছে এবং এখানে একটা সাবডাকশন জোন আছে, পাশাপাশি প্রাকৃতিক যে রূপ বা এটার যে ভূমির যে রূপ, আমরা যদি এটাকে কল্পনা করি তাহলে অবশ্যই আমরা ভূমিকম্প ঝুঁকিতে আছি। পাশাপাশি কোন কারণে ভূমিকম্প আঘাত হানতে পারে বাংলাদেশে তারও ব্যাখ্যা দেন তিনি। তবে বিল্ডিং কোড অনুসরণের উপর বিশেষ গুরুত্ব দেন এই ভূমিকম্প বিশেষজ্ঞ। ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় এটার পরিণতি অবশ্যই ভয়াবহ হবে, কারণ আমাদের ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোর বেশিরভাগই আমরা হয়তো বিল্ডিং কোড মেনে করি নেই। মিয়ানমার এবং থাইল্যান্ডের পর এবারও এই ভূমিকম্প সংখ্যা থেকে পিছিয়ে নেই বাংলাদেশ, যার বিষয়গুলো প্রমাণ মিলছে এই ওয়েবসাইটগুলোতে। কারণ কোথায় কোথায় ভূমিকম্প উৎপত্তি হতে পারে সেই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করে দেখানো হচ্ছে। তবে এই ভূমিকম্প যেন না আসে এবং কারো যেন প্রাণঘাতী না ঘটে, এমনটাই প্রত্যাশা ভূমিকম্পবিদদের। আবহাওয়া অফিস থেকে আবু সাইদপু, মাই টিভি, ঢাকা। লবণাক্ত জলাবদ্ধতার কারণে পড়ে থাকা পতিত জমিতে প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করে সফলতা পেয়েছে সাতক্ষীরার কৃষকরা। তবে অন্য ফসলের তুলনায় ফলন ভালো হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন তারা। এদিকে নানা পুষ্টিগুণ সমৃদ্ধ সূর্যমুখীর আবাদ বাড়াতে পারলে ভোজ্য তেলের ঘাটতি পূরণ হবে বলে মনে করেন কৃষি বিভাগ। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জোবাইর রহমান।
লাভজনক ও তেলের ভালো চাহিদা থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরাতে বেড়েছে সূর্যমুখী ফুলের চাষ। আর এই সূর্যমুখী চাষে ব্যবহার হচ্ছে পতিত বা গাছগাছালিতে আচ্ছাদিত জমি, যেখানে অন্য ফসল চাষ হয় না। এছাড়াও লবণাক্ততার কারণে যে সমস্ত জমিতে ফসল উৎপাদন কম হয়, এমন জমিতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এ সূর্যমুখী ফুল চাষ করে সফলতা পেয়েছে সাতক্ষীরার চাষিরা। যে জমিতে অন্য কোনো ফসল হয় না, সেই জমিতে এই সূর্যমুখী ফুলের চাষ খুবই ভালো হচ্ছে। কৃষিতে নতুন বিপ্লব আনার জন্য কি আর বাংলাদেশের সহায়তায় প্রশিক্ষণ পেয়ে আমাদের কৃষক ভাইরা অনেকেও সূর্যমুখী চাষ করছে। কি আর বাংলাদেশের ভাইদের কাছ থেকে ভালো ট্রেনিং পেয়ে ভালো ফসল উৎপাদন হয়েছে। এদিকে রোগবালাই কম ও অধিক ফলন হওয়া সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে অন্যদেরও। সূর্যমুখী ফসলটাই অনেক বালা মুসিবত কম এবং রোগবালা কম এবং লাভজনক। সূর্যমুখীর চাষ করে আমরা মনে করছি যে মন 4,000 থেকে 4,500 টাকা, তাতে দেখা যাচ্ছে আমার 18 থেকে 20,000 টাকা লাভ হবে। সূর্যমুখী চাষ হলো যে এমন একটি চাষ যা সরিষা থেকে আরো বেশি লাভজনক ফসল। অন্যান্য ফসলের বিকল্প হিসাবে এটা অত্যন্ত লাভজনক মনে করি সবাই। সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে শুধু কলারোয়া উপজেলায় 101 জন চাষিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বীজ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। এদিকে জেলার ভোজ্য তেলের ঘাটতি পূরণে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। এবছর লক্ষ্যমাত্রা ছিল 140 হেক্টর, অগ্রগতি হয়েছে 107 হেক্টর। আমরা কৃষকদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করছি। আমরা বাড়ি সূর্যমুখী 3 চাষে কৃষকদেরকে উৎসাহিত করছি। সাতক্ষীরা জেলায় এবছর সূর্যমুখী ফুল চাষাবাদ করা হয়েছে 107 হেক্টর জমিতে, তবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 140 হেক্টর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। রাশিয়ার সেনাবাহিনীর চুক্তিভিত্তিক সদস্য হিসেবে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মিসাইলের আঘাতে নিহত হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার যুবক ইয়াসিন শেখ। গত 27 মার্চ ইউক্রেনের যুদ্ধরত অবস্থায় নিহত হন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের দাবি, সরকারি ব্যবস্থাপনায় ফেরত আনা হোক ইয়াসিনের মরদেহ। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস মাদবর। পরিবারের সচ্ছলতা ফেরাতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমান ময়মনসিংহের ইয়াসিন শেখ। এর কিছুদিন পর রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। যুদ্ধে মিসাইলের আঘাতে নিহত ইয়াসিনের মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। যে ইয়াসিনের লাশটা যদি কোনোভাবে পাওয়া যায় এবং তার যে কোনো ছিন্ন বিচ্ছিন্ন অংশ রাষ্ট্রীয়ভাবে আমাদের যে স্বীকৃতি পায় এবং আমরা যেন একটি আল্লাহর কাছে যেমন কোনো জানাজা এবং গায়বী জানাজা দিতে পারি। সরকারের প্রতি এত বিষয়টি সুনজরে দেখে এই গরিব এই পরিবারের এবং লাশটাকে নিশ্চিত করা হয়। সরকারের কাছে একটা দাবি, আমরা অনেক ঋণভুক্ত, অনেক কষ্টে আমরা চলতেছি, যাতে আমাগর এই সরকারে আমাগর এটা পূর্ণ করে দেয়, এই দাবি। আর কি বলবো আমি, আর আমার বলার নাই। প্রশাসন থেকে সকল প্রকার সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলার সহকারী কমিশনার। যথাযথ বিধি মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমরা করছি এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতা আমরা ওনাদেরকে দিব, এই আশ্বাস আমরা ব্যক্ত করেছি। ইলিয়াস মাদবর, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা খুলনা মহাসড়কের রাজবাড়ির গোয়ালন্দের পদ্মার মোড়ে স্থাপিত হয়েছে ময়লার বাঘার। এ রুট দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ যাতায়াত করে, আর এ ময়লা আবর্জনার কারণে যাত্রী ও চালক সহ চলাচলরত যাত্রীরা পড়ছে চরম দুর্ভোগে। মহাসড়কের উপর ময়লা ফেলার কারণে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজবাড়ী প্রতিনিধি শেখ মুবিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দক্ষিণবঙ্গের প্রবেশপথ রাজবাড়ির গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় ঢাকা খুলনা জাতীয় মহাসড়কে এই বিশাল ময়লার ভাগাড়। জাতীয় মহাসড়কের উপর ময়লা আবর্জনা ফেলার কারণে প্রায় সময়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকেরা। খোলা আকাশের নিচে ও মহাসড়কে ময়লা আবর্জনা থাকায় স্বাস্থ্য ঝুঁকিতেও আছেন এই রুট ব্যবহারকারী ও স্থানীয় এলাকাবাসী। ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রায় ঝুঁকি নিয়ে চলাচল করা ময়লার ভাগার ব্যবস্থাপনায় উদাসীন কর্তৃপক্ষ বিষয়টি দেখেও দেখছে না। দ্রুত এই বর্জ্য আবর্জনা সরানোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছে, এমনকি মানুষের রোগবালাই সৃষ্টি হইতেছে। আমরা যে গাড়িগুলি চালাই, এখান থেকে যে দুর্গন্ধগুলো হয়, এগুলো আসলে আমাদের ক্ষতিকর হয়। দুর্পচা গন্ধ, এইগুলো আবর্জনা যদি না থাকে তাহলে আমাদের এটা ভালো মনে করি। এখান থেকে ময়লা আবর্জনা যদি মেন রোডের পাশে থেকে সরিয়ে নিত অথবা অন্য জায়গায় ফেলতো, তাহলে
অনেক ভালো হতো। দ্রুতই বিষয়টিতে নজরে এনে সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ডাম্পিং স্টেশনে প্রক্রিয়াকরণের মাধ্যমে গ্যাস উৎপাদন বা অন্যান্য ব্যবহারের জন্য নিয়ে যেতে পারবো। আর এটি যখন নির্মাণ সম্পন্ন হয়ে যাবে তারপর থেকেই আমাদের এই ময়লা সংক্রান্ত যে জটিলতা বা ময়লা সংক্রান্ত যে সমস্যা এটি দূর হবে বলে আমি আশাবাদী। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা সড়ক বিভাগ কর্তৃপক্ষ। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক যাচ্ছে সংবাদ বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। এবারে গ্রাম বাংলার খবর। বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেছেন, আগামী নির্বাচন 2025 সালে অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ে নির্বাচন হলে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার আশরাফবাদ গ্রামের খেলার মাঠে বাঞ্ছারামপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আশরাফবাদ তিতাস ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মতিউর রহমান জালু, প্রফেসর মুজিবুর রহমান, মীর মোশাররফ হোসেন, আব্দুল রহমান শিমুল বক্তব্য রাখেন। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকার কেরানীগঞ্জে ও মুন্সিগঞ্জের লৌহজং কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো খণ্ডিত যুবকের পরিচয় মিলেছে। হতভাগা সে যুবকের নাম সবুজ মোল্লা, তার পিতার নাম ইউসুফ মোল্লা। সে পরিবারের সাথে সাভারের হেমায়েতপুর জাদুরচর গ্রামে বসবাস করত এবং গাজীপুরে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিল। তার পরিবার বলছে, সে সবুজ বৃহস্পতিবার সকাল 6:15 ঘর থেকে বের হয়ে তার বাসায় ফেরেনি। পরে তার খবর পান কেরানীগঞ্জে ও মুন্সিগঞ্জে সবুজের খণ্ড খণ্ড লাশ পাওয়া গেছে। এ ব্যাপারে সাভার মডেল থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় কাগজের কার্টুনের ভেতর থেকে পলিথিন কস্টে পেঁচানো অজ্ঞাত খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার পদ্মা সেতু সংলগ্ন মেদিনী মণ্ডল এলাকার একটি রেস্তোরাঁর পাশ থেকে মরদেহ দুটি টুকরো উদ্ধার করা হয়। এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেছেন, মাথা দেখে মনে হচ্ছে এটি কোনো পুরুষের মরদেহ, যার চুল ছোট রয়েছে। লাশের আরও কিছু অংশ বিশেষ কেরানীগঞ্জের মডেল থানা এলাকায় পাওয়া গেছে বলে জানা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।